সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তোমাদের সঙ্গে ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরাও অনেকবার বিভিন্ন প্রশ্নের সঠিক অর্থ বোঝাবার জন্য তোমরা আমার কাছে আবার অনেকবার জিজ্ঞাসা করেছো। আমি তোমাদেরকে যতটা পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। তো আমরা এরকমভাবে আজকেও নতুন একটা অধ্যায় সম্পর্কে নতুন করে আলোচনা শুরু করব। ঠিক আছে? তো আলোচনা শুরু করবার আগে জাস্ট আমি একটু বলতে চাইছি সেটা হলো যে আমরা তো এই ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করছি। তো এই ভূগোল বিষয়ে শুধুমাত্র পাঠ্যপুস্তকে টেক্সট বইতে যেটা রয়েছে শুধুমাত্র সেইটা রিডিং পড়ে গেলাম, মুখস্থ করলাম, তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা সৃষ্টি হতে হয়, তোমরাই অসুবিধায় পড়বে। ঠিক আছে? মানে যেটা বলতে চাইছি যে শুধুমাত্র টেক্সট বই পড়লে আমরা তো অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি, কিন্তু আমরা কিন্তু ভূগোল বিষয়ে দেখবে, ভূগোল বা বিজ্ঞান বিষয়ে আমরা সবকিছু যদি একটু প্রকৃতি থেকে বাস্তবসম্মত বিভিন্ন উদাহরণ বা বাস্তবে প্রকৃতিতে কোথায় কি ঘটছে সেগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমরা ভূগোল বই থেকে যেটা পড়ছি বা যে কোনো টেক্সট বই থেকে যেটা পড়ছি বাস্তবের সঙ্গে যদি সেটা আমরা মিলিয়ে নিয়ে পড়ি, তাহলে কিন্তু সেটা আমাদের খুব ভালোভাবে মনে থাকবে এবং তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। এটাই হচ্ছে আমার বলার বিষয়। ঠিক আছে? তো আজকের এই অংশ আলোচনা করবার আগে আমরা পূর্বের ক্লাসে যে অংশ লাস্ট যেটুকু অংশ আলোচনা করেছিলাম সেটুকু তোমাদের থেকে একটু আমি জিজ্ঞাসা করে নেব যে কারা কতটা বাড়িতে কত ভালো করে নিজেরা প্রস্তুতি নিয়েছো, কতটা ভালো করে নিজেরা নিজেদেরকে তৈরি করতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যতটুকু প্রশ্ন আমি জিজ্ঞাসা করলাম তোমরা সবাই খুব তার ভালোভাবে নির্দিষ্টভাবে উত্তর দিতে পেরেছো, আমি তার জন্য খুবই খুশি। আমি চাই শুধুমাত্র কয়েকজন উত্তর দেবে আর কিছু কিছু জন হয়তো একটু বসে একটু আছে, কিন্তু আমি চাই সবাই ক্লাসে অংশগ্রহণ করুক। ঠিক আছে? সবাইকে সঠিকভাবে নিজেদের যেটুকু পড়ার অংশ সেটা নিজেকেই দায়িত্ব নিয়ে পড়তে হবে। দেখো, নিজের পড়াটাও কিন্তু নিজেকেই করতে হবে, কোনো স্যার করিয়ে দিতে পারবে না, বা বাড়িতে বাবা মাও করে দিতে পারবে না। সবাই তোমাকে বলবে পড়ার জন্য, কিন্তু তোমাকে নির্দিষ্ট করে তোমাকেই কিন্তু পড়তে হবে। কি ঠিক বললাম তো? আচ্ছা, আমি আশা রাখবো পরের দিন প্রত্যেকে আমাকে খুব ভালোভাবে উত্তরগুলো দেবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে অংশটা আলোচনা করব খুব একটা উল্লেখযোগ্য বিষয়, এবং এই বিষয়টা আমরা এই যে একবিংশ শতকে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই যে 2000 আজকাল 24 সাল 25 সাল, 24 সাল পরে 25 সালে আমরা চলে এসেছি। তো দেখবে এটা কিন্তু শুধু ভারতবর্ষ নয়, মানে আমাদের রাজ্য নয়, ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীর কাছে এটা একটা খুব বড় মাথা ব্যথার বিষয়, একটা ভীষণ মানে জলজান্ত একটা সমস্যা এটা, যে এই পাহাড় প্রমাণ জিনিসগুলো কোথায় নিয়ে গিয়ে ফেলা হবে। এবং এর জন্য শুধু মানুষের অসুবিধা হচ্ছে এমনটা নয়, এর জন্য প্রকৃতিতে বসবাসকারী প্রত্যেকটা প্রাণী তারা কিন্তু এই অসুবিধার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে? তো আমরা কি নিয়ে আলোচনা করছি? আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি, বলো তো বাড়িতে তোমরা তো বসবাস করছো, তো বাড়িতে বসবাস করতে করতে তোমাদের কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে, সেগুলো তোমরা কি করো? সেগুলো বাইরে ফেলে দাও। আচ্ছা, আর কি করো? আর বাড়ি থেকে আর কি তোমাদের দৈনন্দিন জীবনে তোমাদের
কি কি অপ্রয়োজনীয় জিনিস তোমরা ফেলে দাও বা যেটা প্রয়োজন হয় না, সেগুলোকে কি বলছি আমরা? আবর্জনা বলতে পারি, জঞ্জাল বলতে পারি, তাই না? তো এই আবর্জনা, জঞ্জাল বা এই যে বর্জ্য, যদি এক কথায় আমরা বলি, এগুলোকে আমরা বর্জ্য বলতে পারি। ঠিক আছে? তো এইগুলো দেখো, এগুলো কিন্তু তুমি রাস্তাঘাটে বেরোচ্ছ, হয়তো একটা খুব সুন্দর ঝাঁ চকচকে শপিং মল, ভেতরে ঢুকেছো, কিন্তু এই শপিং মলের পেছনটাতেই দেখা গেল সেই শপিং মল থেকেই ব্যবহার্য বিভিন্ন বিষয়, ব্যবহার্য বিভিন্ন পদার্থ, সেটা কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে, যে কোনো ধরনের পদার্থ হতে পারে, দেখা গেল সেখানটায় গিয়ে ব্যাপক হারে জমা করা হচ্ছে, মানে জমিয়ে পাহাড় প্রমাণ হয়ে যাচ্ছে। বা তুমি তোমার বাড়ি থেকে বাজারে যাচ্ছ, একটা জায়গায় ভ্যাট টাইপের করে রাখা হয়েছে, সেখানটাতে আমরা বাড়ির, এবং শুধু তুমি নয়, আমি, তোমরা সবাই, প্রতিবেশীরা সবাই মিলে সেখানে গিয়ে জঞ্জাল সেখানে জড়ো করছি, তাই না? এবং সেখানে জড়ো করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, সেই জঞ্জালগুলো উপচে রাস্তায় চলে আসে। তো এটা কি ভালো লক্ষণ বলে তোমাদের মনে হয়? একদমই ভালো নয়, তাই না? এরকম ভাবে যত্রতত্র দেখবে রাস্তায় বেরিয়ে পড়লে বা বেরোলে, রেল লাইনের ধারে, বিভিন্ন বড় রাস্তার ধারে, বাজারের কোনো কোণে ব্যাপক একটা ময়লার বা এই যে বজ্রর একটা পাহাড় সেখানে আমরা দেখতে পাই। সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। হয়তো এই যে দুর্গন্ধগুলো ছড়াচ্ছে, এই দুর্গন্ধগুলো কিন্তু এগুলোকে আমরা সহজে চোখে দেখতে পাই না, যে দুর্গন্ধ, সেগুলো আমরা গন্ধের সাহায্যে অনুভব করি। দেখবে কোনো ড্রেনের সামনে দিয়ে গেলে অনেক সময় একটা পচা গন্ধ, একটা বাজে গন্ধ আমাদের নাকে এসে পৌঁছায়। তো এই যে জিনিসগুলো, এবং আমরা অনেক সময় কি মনে করি যে আমার বাড়ির আবর্জনা আমার বাড়ির আশেপাশে না ফেলে আমি রাস্তায় গিয়ে ড্রেনের ধারে, জলের মধ্যে, রেল লাইনের পাশে ফেলে দিচ্ছি, বা ফেলে দেয় অনেকে অনেক সময়। কিন্তু এগুলো কোনো না কোনোভাবে কিন্তু সে পরিবেশে গিয়ে মিশছে, পরিবেশ দূষণই কিন্তু হচ্ছে। হয়তো আমার বা তোমার বাড়ির পাশে হচ্ছে না, তোমার বাড়ির পাশে ফেলছো না বলে, কিন্তু আলটিমেটলি যদি সেগুলো সঠিক জায়গায় বা সঠিকভাবে সেগুলোকে নিষ্কাশন না করা হয়, সেগুলো কিন্তু পরিবেশেরই ক্ষতি করছে। ঠিক আছে? তো আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কেই জানবো, আলোচনা করব, যে এই বর্জ্য কাকে বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনা। ধীরে ধীরে এই যে বর্জ্যগুলো আমরা বলছি, দেখো ছবিগুলোতে দেখতে পাচ্ছি বজ্রের একটা পাহাড় হয়ে দাঁড়িয়েছে। এখন আজকালকার দিনে উন্নত প্রযুক্তির মাধ্যমে, বিশেষ করে উন্নত দেশগুলোতে, তো এই বর্জ্য ব্যবস্থাটা কি করা হচ্ছে, উন্নত পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। এগুলোকেই আবার বাছাই করা হচ্ছে বিভিন্নভাবে, সেগুলোকে আলাদা করা হচ্ছে, রিসাইক্লিং করা হচ্ছে, এবং সেটা যথেষ্ট উন্নত প্রযুক্তির অবশ্যই প্রয়োজন হয়। ঠিক আছে? তো সেগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব বজ্র কাকে বলা হচ্ছে, বজ্রের শ্রেণীবিভাগ, ঠিক আছে, বজ্রের বৈশিষ্ট্য, এবং বজ্রের শ্রেণীবিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? দেখো, এই যে পরের যে ছবিগুলোতে দেখো, এখানে তোমরা দেখে একটু বুঝতে পারছো, এইটা হচ্ছে তরলজাত বর্জ্য পদার্থ, তাই না? দেখো, এই যে জলগুলো এসে কোনো একটা ড্রেন বা জলাশয়ের কাছাকাছি পাইপের দ্বারা মিশছে, এইগুলোই সরাসরি চলে যাচ্ছে নদীতে। তাহলে এই নদীতে যদি এইরকম রাসায়নিক সমৃদ্ধ জল বা রাসায়নিক সম্মিলিত জল, মিশ্রিত জল যদি গিয়ে পৌঁছায়, বা যদি কোনো ফিল্টার ছাড়ায়, তাহলে নদীর জল কি পরিশ্রুত থাকবে? কখনোই থাকা সম্ভব নয়। কিন্তু এগুলো উচিত হচ্ছে ফিল্টার করে নিয়ে তারপরে পরিবেশের মধ্যে সেগুলোকে নির্গত করা। কিন্তু হয়তো তদারকির অভাবে বা বিভিন্ন কলকারখানার মালিকদের ইচ্ছার অভাবে সেগুলো পূরণ হয় না। ঠিক আছে?
এটা কঠিন বর্জ্যপনা। দেখো, যদি ধাপায় তোমরা কোনোদিন গিয়ে থাকো বা কাছাকাছি কোনো অংশ দূর থেকে দেখা যায়, একটা বিশাল বড় পাহাড়ের তৈরি হয়ে গেছে নোংরা। এবং সত্যি এই নোংরা ফেলাটা একটা খুব বড় একটা চিন্তার বিষয় প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা কর্পোরেশনের কাছে, যে এত সংখ্যক নগরবাসীর বা শহরবাসীর দৈনন্দিন জীবনের যে বর্জ্য, সেটা যে কোনো কঠিন বর্জ্য হতে পারে। গৃহস্থালির বর্জ্য বলতে আমরা মূলত রান্নাঘরের যে বর্জ্য বা ব্যবহার হয়ে যাওয়ার পর যেগুলো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেই বর্জ্যগুলো কোথায় গিয়ে ফেলা হবে খুব একটা বড় চিন্তার বিষয় এগুলো। তাও আমরা দেখি, জানি, পাঠ্যপুস্তক যতটুকু আছে সেগুলো ধীরে ধীরে আমরা একটু আলোচনা করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে বজ্র ব্যবস্থাপনা এবং তার মধ্যে যে বজ্রের ধারণা প্রথম অংশে, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করতে করতে আমি তোমাদের থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি জানব যে তোমরা কে কতটা মনোযোগ সহকারে শুনছো, ঠিক আছে? এবং এর মধ্যে দিয়েই আমরা বিভিন্ন প্রশ্ন সম্পর্কে প্রশ্ন বলে সেই কোন প্রশ্নে কিভাবে উত্তর দিতে হবে সেগুলোও আমি তোমাদেরকে বলে দেব। তোমরা সবাই খাতা পেন রেডি রাখবে, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করতে করতে বলবো সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। পরবর্তী ক্লাসে আমি সেই প্রশ্নগুলোই তোমাদেরকে ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নেব, ঠিক আছে? তো এইটা আমি তোমাদেরকে বলছি। আরও একটা কথা বলার, সেটা হচ্ছে যে যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয়, আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই জানাবে যে এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি তোমাদেরকে আরও একবার করে ভালোভাবে সেটাকে বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের আমরা যে মূল বিষয়বস্তু সেটা আমরা আলোচনা শুরু করি আজকে। আচ্ছা, শুরুতেই দেখো আমি কিছু কথা তোমাদেরকে বলছিলাম যে আমরা রাস্তায় বেরোলেই বা আমাদের বাড়ির চারপাশে, যতই আমরা বাড়ির চারপাশ পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, দেখবে বিভিন্ন রকম নোংরা হাওয়ায় হোক বা পথ চলতি মানুষের দ্বারা হোক বা নিজেদের অজান্তেই হোক, বিভিন্ন ধরনের প্লাস্টিক, যেটা আমাদের এই মানে বিজ্ঞানের একটা সবথেকে কি বলবো একটা অন্যতম আবিষ্কার, যেটা ভয়ঙ্কর হিসেবে দেখা দিয়েছে, যেটাকে বিজ্ঞান সেটাকে সহজে চাইলেও নষ্ট করতে পারছে না। তো এই পলিথিনের প্যাকেট, আনাজের খোসা বা বিভিন্ন জায়গায় যে কঠিন বর্জ্যপদার্থ, অর্থাৎ বাড়ি তৈরির যে সাজ সরঞ্জাম, ইট, সিমেন্ট, বালি, এগুলো দেখবে পড়ে থাকে বিভিন্ন জায়গায়। তারপর রাস্তা তৈরি করার সময় রাস্তার পাশেও এগুলো পড়ে থাকতে দেখা যায়। তারপরে এগুলো সবগুলো কিন্তু বাতাসে বা পরিবেশের সাথে, মাটির সাথে সবকিছু মিশে যায় না। কিছু কিছু পচনশীল পদার্থ সেগুলো মিশে যায়, কিন্তু সবটুকু মিশে যেতে পারে না। সবটুকু মিশে যায়, মিশে কিন্তু যায় না। তোমরা খেয়াল করে দেখেছো, তোমরা কোনো এক ছোটবেলায় দেখবে যে যে প্লাস্টিক তোমার বাড়ির বাগানে পড়ে আছে, সেটা হয়তো তার উপরে মাটির একটা স্তর পড়ে গেছে, কিন্তু তুমি যদি খুঁড়ে থাকো সেই প্লাস্টিক কিন্তু একই রকম ভাবে সেখানেই পড়ে থাকতে দেখবে। খুব সহজে সেটা কিন্তু নষ্ট হতে তুমি দেখবে না, ঠিক আছে? তো এটা যত দিন যাচ্ছে, জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, মানুষ যত উন্নত হচ্ছে, বিশেষ করে আমাদের এই উন্নয়নশীল দেশে মানুষ ভাবছে আমরা বেশি উন্নত হয়ে যাচ্ছি, পাশাপাশি এই বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবং এর পাশাপাশি আরো একটি কথা বলি, আমরা এখন বিভিন্নভাবে দেখবে ইউজ অ্যান্ড থ্রো, এই যে শব্দটা অনেক সময় ব্যবহার করতে শিখে গেছি, যে কোনো একটা জিনিস তুমি কিনেছো, হয়তো দেখা গেল সেটা পেন হতে পারে, পেন্সিল হতে পারে, ছোটোখাটো খেলনা হতে পারে, সামান্য খারাপ হচ্ছে আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এবং এই যে প্লাস্টিকটা, এটাও কিন্তু পরিবেশে সহজে মিশতে পারে না বা মেশে না, তাই না? তো এই যে দিনের পর দিন একটা জিনিস আমরা না সারিয়ে নতুন করে আবার কিনছি, পুরাতন জিনিসটাকে ফেলে দিচ্ছি, তাহলে সেটাও পরিবেশে গিয়ে পাহাড় প্রমাণ হয়ে যাচ্ছে। শুধু আমি বা তোমার বাড়ির লোক ফেলছে না, পরিবেশের সবাই বা
শহরের নগরের প্রত্যেকেই একই রকম ভাবে এইগুলো জিনিসগুলো করছে। ঠিক আছে, এরকম ভাবে দিনের পর দিন এই বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, জল ও বায়ু দূষণের পর কি হচ্ছে, এই বজ্র দূষণকেই তৃতীয় দূষণ বলা হচ্ছে। জল দূষণ আমরা তো দেখতেই পাচ্ছি, এবং বায়ু দূষণ যেটা হয়তো সেটা আমরা সচক্ষে বা ব্যাপকভাবে এর মানে আক্ষরিক বা ক্ষতিকার দিকটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটাও কিন্তু একটা অন্যতম বিষয়, যেটা দেখবে কলকারখানার ধোঁয়া বা তারপরে যানবাহনের ধোঁয়া, এর জন্য পরিবেশ ব্যাপক হারে গরম হয়ে যাচ্ছে। তোমরা সেটা বুঝতে পারছো, দিনের পর দিন পরিবেশের যে তাপমাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জল এবং বায়ু দূষণের পর এই বজ্র দূষণকে কি বলা হচ্ছে, তৃতীয় দূষণ বলা হয়। তো তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তৃতীয় দূষণ কাকে বলবে, তাহলে এই যে কথাগুলো আমরা বললাম, বিভিন্ন পলিথিনের প্যাকেট, আনাজের খোসা, ইটের স্তূপ, এই সঙ্গে সঙ্গে বাসস্থানের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, এবং জল ও বায়ু দূষণের পর এই বজ্র দূষণকে তৃতীয় দূষণ বলা হচ্ছে। বোঝা গেল সবার? আচ্ছা, এবার এই যে বজ্রের ধারণা, তার মধ্যে বজ্রের সংজ্ঞা, অর্থাৎ বর্জ্য কাকে বলা হচ্ছে বা কোন পদার্থগুলোকে আমরা বর্জ্য বলে চিহ্নিত করতে পারবো। বাড়িতে যা কিছু আছে সব কিছু কি বর্জ্য? তা নয়। আমরা অনেক জিনিস ব্যবহার করি, আবার হয়তো প্রত্যেক দিন ব্যবহার করি না, কিন্তু নির্দিষ্ট সময়ে সেগুলো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে সেইগুলোকে আমাদেরকে বুঝতে হবে কোনগুলোকে বর্জ্য বলবো। তাহলে বলা হচ্ছে দৈনন্দিন কাজের পর প্রয়োজনের অতিরিক্ত, এই যে প্রয়োজনের অতিরিক্ত, বাতিল এবং আপাতভাবে ব্যবহারের অযোগ্য, শুধুমাত্র যে আজকে ব্যবহার করেই রেখে দিচ্ছি তার মানে এটা যে অকেজো হয়ে যাচ্ছে এমন জিনিসটা নয়, সেই জিনিসটাকে আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ব্যবহারে অযোগ্য এবং অবাঞ্ছিত হয়ে যাচ্ছে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় দ্রব্য হতে পারে। ঠিক আছে, এবং এইগুলো বিভিন্নভাবে পরিত্যাগ করা হয় এবং মানুষ সহ পরিবেশের কি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ সহ যখন পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে তখন তাদেরকে কি বলা হচ্ছে, বর্জ্য বলা হচ্ছে। একদম সহজ উদাহরণ, কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে দেখবে আমরা যে গ্লাসটাতে জল খাই, প্লাস্টিকের গ্লাস, যে কাপটাতে কফি খাচ্ছি, ওখানে হয়তো সেটা কাগজের কফি কাপ দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু প্লাস্টিকের কোট দেওয়া থাকে, সেখানে প্লাস্টিক আছে। এবং যে কাগজের প্লেটের উপরও সামান্য প্লাস্টিক আছে, তবু আগে যে পরিমাণ থার্মোকলের প্লেট ব্যবহার হতো সেইটা তো কমেছে অনেকটা, এখন কাগজের প্লেট বেশি দেখা যাচ্ছে। তো এই যে জিনিসগুলো একবার ব্যবহারের পর এগুলো কি দ্বিতীয়বার ব্যবহার করা আর যায়? আর যায় না। প্রতিনিয়ত এত যে চায়ের দোকান বাজার জুড়ে রয়েছে, কেউ ভাঁড়ে চা দিচ্ছে, কেউ গ্লাসে চা দিচ্ছে, মানে চায়ের ছোট ছোট কাপে চা দিচ্ছে। তাহলে এগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ। আগে দেখবে কাঁচের গ্লাসে চা দিত, কিন্তু কাঁচের গ্লাস এখন আর সেভাবে চা দেয় না, ভেঙে যায়, তারপরে ধোয়ার সমস্যা থাকার জন্য সেগুলো তারা ছেড়ে ওয়ান টাইম ইউজ এই দ্রব্যগুলো ব্যবহার করছে। তাহলে এইগুলো কিন্তু একবার ব্যবহার করে ফেলে দিচ্ছি, সেখানে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে এবং জঞ্জালের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গ্রাম থেকে শহরে বজ্রের পরিমাণ বেশি, এটা কি তোমরা মনে করো? কেন তোমাদের মনে হয় বলো তো? গ্রামে জনসংখ্যার পরিমাণ যেহেতু কম, এবং গ্রামে এত প্লাস্টিক, এত দ্রব্য সেইভাবে হয় না, কিন্তু শহরের প্রত্যেকটা মানুষ সব প্লাস্টিকের মধ্যে করেই নিয়েই বাজারে গেলে অর্ধেক লোক ব্যাগ নিয়ে যায় না, প্লাস্টিকে করে জিনিসপত্র নিয়ে আসে। একটা প্লাস্টিক যদি হয়ে যায়, সেখানটা ব্যাগ নিয়ে গেলে 10টা প্লাস্টিক বাড়িতে নিয়ে আসছে। এইভাবে কিন্তু বজ্রের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং তার মধ্যে গৃহস্থ বর্জ্য সবচেয়ে বেশি। এই গৃহস্থ বর্জ্য আমরা দেখো কোনো জিনিসপত্র কিনলে
সেই জিনিসপত্র যেভাবে র্যাপিং করা থাকে একটা বিভিন্ন বাক্স দিয়ে সেটাকে সুরক্ষিত করবার জন্য, সেইখান থেকে একটা বজ্র বেরোচ্ছে। প্রত্যেকদিন আনাজের মানে যে সবজির খোসা থেকে শুরু করে ডিমের খোসা, মাছ মাংসের হাড় কাঁটা, এগুলো কিন্তু সব কিন্তু বজ্র পদার্থের একটা উদাহরণ বলতে পারি আমরা। এবং আর কি হচ্ছে, নগরায়ন, অর্থাৎ নগরের যে উন্নয়ন করছি, শিল্পায়ন হচ্ছে, স্বাস্থ্য পরিষেবার উন্নতি হচ্ছে, এই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে থেকে কিন্তু ব্যাপক পরিমাণ বর্জ্য পদার্থ নির্গত হয় এবং এগুলোকে যেখানে সেখানে নিক্ষেপ করা যায় না, ফেলা যায় না। যেখানে সেখানে ফেললে সেখান থেকে আরো জীবাণুর মাত্রা বৃদ্ধি পায়। বিশেষ করে বিভিন্ন হসপিটাল, নার্সিং হোমের যে সিরিঞ্জ, তুলো, সেলাইনের বিভিন্ন বোতল, এই জিনিসগুলোকে কিন্তু যেখানে সেখানে ফেললে সেগুলোকে এড়িয়ে যাওয়াই উচিত, কারণ সেখানে জীবাণু কিন্তু ইতিমধ্যেই লেগে রয়েছে। সেখান থেকে অন্যরকম রোগও হতে পারে বা রোগও ছড়িয়ে যেতে পারে। এরকম ভাবে পরিবেশে বজ্রের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দূষণের পরিমাণও ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এইগুলোকে যদি আমি, তুমি, আমরা নিজেদের উদ্যোগে, একজনের উদ্যোগে এই সমস্যাকে সমাধান করা সম্ভব না। তবে আমরা যেটা করতে পারি, কি বলো করতে পারি আমরা? একদম ঠিক বলেছো, সচেতন করতে পারি আমরা। এই যে তোমরা স্কুলে পড়ছো, স্কুলের বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন পরিবেশ উদযাপন কর্মসূচির মাধ্যমে, পরিবেশ দিবসের মাধ্যমে, স্বচ্ছতা দিবসের মাধ্যমে এই দিনগুলোকে বেছে নিয়ে আমরা কিন্তু সাধারণ জনসাধারণকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলতে পারি। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে আবর্জনাগুলো ফেলতে হবে, যত্রতত্র ফেলা যাবে না, তাতে পরিবেশ একটু হলেও দূষণের মাত্রা হ্রাস পাবে, তাই না? আচ্ছা, এবারে আমরা জানবো বজ্রের বৈশিষ্ট্য। কি কি বজ্র, দেখো এখানে দেখো সব প্লাস্টিক জাতীয় বিভিন্ন দ্রব্য। দেখো আমাদের বাড়িতে যা কিছু আমরা ইউজ করছি, সেটা ব্রাশ থেকে, তেলের শিশি থেকে, মানে তেলের যে প্লাস্টিকের রেম, তারপরে বালতি, যদি প্লাস্টিকের চেয়ার, তারপরে যে বিভিন্ন প্লাস্টিকের র্যাকগুলো হয়, চুবড়িগুলো হয়, সবই কিন্তু প্লাস্টিক। এবং আমরা এই প্লাস্টিক জাতীয় বিভিন্ন দ্রব্য ব্যবহার করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যেন মনে হয় সেটা থাকলে আমাদের কাজ খুব সহজেই হয়ে যায়। এবং প্লাস্টিক আছে, একবার ব্যবহার করে ফেলে দিলাম, বাবা চুকে গেল, এরকম একটা মনোভাব আমাদের চলে এসছে। তো এই হচ্ছে প্লাস্টিক। দেখো এই যে পাহাড় জমে গেছে বিভিন্ন প্লাস্টিক, নোংরা জাতীয় বিভিন্ন পদার্থগুলো দিয়ে। আচ্ছা, কিভাবে হচ্ছে, তো এই বজ্র অবস্থা, কোন কোন অবস্থায় আমরা বজ্র পদার্থকে দেখতে পাই? 3 রকম ভাবে আমরা বজ্র পদার্থকে দেখতে পাই। একটা হচ্ছে কঠিন পদার্থ, 2 নম্বর হচ্ছে তরল, আর 3 নম্বর গ্যাসীয়। এই 3টি অবস্থাতে আমরা এই বজ্র পদার্থকে দেখতে পাই। ঠিক আছে? এটা 1 নম্বর গেল, কি কি অবস্থা দেখা যায় বজ্র বৈশিষ্ট্যে। 2 নম্বর কি, প্রায় উপযোগিতাহীন। কি এগুলো? এগুলো আপাতভাবে উপযোগিতা শূন্য, কারণ এগুলোর আর কোনো ব্যবহার নেই। ঠিক আছে? শূন্য এবং ব্যবহারের অযোগ্য। স্বাভাবিকভাবে ব্যবহারের অযোগ্য বলেই আমরা এগুলোকে বাইরে ফেলে দিচ্ছি বা মানুষ বাতিল করছে, এবং মানুষের বাতিল করা দ্রব্য। তাহলে 1 নম্বর অবস্থা, কি কি অবস্থায় বজ্রপদার্থ দেখা যায় সেটা আমরা ফার্স্টে বললাম। তারপরে বললাম প্রায় উপযোগিতাহীন, এগুলো সেরকম ভাবে ব্যবহার সেরকম নেই। দূষণ, অবাঞ্ছিত বস্তুরূপে এগুলোকে পরিবেশে ফেলে দেওয়া হয় এবং পরিবেশ দূষিত হতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্রের ক্ষতিও হয় ব্যাপক পরিমাণে। ঠিক আছে? এটা একটা গেল। পরিণতি কি কি রয়েছে, তার মানে দূষণটা কি? দূষণ তো হচ্ছে, সেটা আমরা প্রথম থেকে আলোচনা করছি, এবং দূষণ হচ্ছে বলেই এত সরকারের, সব সরকার, রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার, সবার কাছে এটা একটা বড় মাথা ব্যথার বিষয়। এবং এত বেশি পরিমাণ দূষণ হচ্ছে বলেই বাস্তুতন্ত্র কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে। পরিণতি কি হচ্ছে, কিছু বজ্র হয়তো পচে যায়। কোন বজ্র পচে যায়? যেগুলো সবজি বা আনাজের যে বিভিন্ন খোসা, বা হয়তো মাছের হাড়, মাংসের মানে মাছের কাঁটা বা মাংসের হাড়, এগুলো কিছু কিছু হয়তো সময় লাগে
সেগুলো হয়তো মাটিতে মিশে যায়। কিন্তু এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক কিন্তু হাজার হাজার বছর ধরে, 100 বছর ধরে এগুলো কিন্তু নষ্ট হতে দেখা যায় না। এগুলো কিন্তু প্রকৃতিতে পড়েই থাকে এবং সম্পূর্ণ একটা অপরিবর্তিত অবস্থায় পড়ে থাকে। ঠিক আছে, তাহলে 4টি বৈশিষ্ট্য বোঝা গেল। কি কি বৈশিষ্ট্য বললাম বলো তো? 1 নম্বর কি বললাম? অবস্থা বলেছি, অর্থাৎ কি কি অবস্থায় দেখতে পাওয়া যায়। 2 নম্বর প্রায় উপযোগিতাহীন। 3 নম্বর দূষণ, অর্থাৎ দূষণের পরিমাণটা কেমন সেটা আমরা বলছি। পরিণতি কি হচ্ছে? কিছু কিছু বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায়, কিন্তু বেশিরভাগটাই মাটিতে মিশতে পারে না, সেগুলো অপরিবর্তিত অবস্থাতেই প্রকৃতিতে থেকে যায়। এই গেল 4টি বৈশিষ্ট্য। ঠিক আছে, এইবার আমরা বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ অর্থাৎ প্রকারভেদ সম্পর্কে জানব। দেখো, ছবিগুলো দেখে তোমরা একটু বুঝতে পারছো এই ধরনের গাড়িগুলো, এগুলোই আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি, বিভিন্ন পঞ্চায়েতের এই নোংরা সংগ্রহ করার গাড়ি। এগুলো বাড়ির সামনে এগুলো আসে এবং এগুলোতে নোংরা আমরা ফেলে দিই। বাড়ির যে প্রত্যেক দিনের নোংরা সেগুলোকে ফেলে দেওয়া হয় এবং এটা নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় সেগুলোকে জমা করে। ঠিক আছে, তো এই বজ্রের এই যে শ্রেণীবিভাগ প্রকৃতি অনুসারে 3 ভাগে শ্রেণীবিভাগ করা হয়, যেটা আমরা আগে আলোচনা করলাম প্রকৃতি অনুসারে, আর হচ্ছে ক্ষয়ক্ষতি অনুসারে। তার মানে বর্জ্যকে 2টি ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে প্রকৃতি অনুসারে বর্জ্য 3 প্রকার, আর একটা হচ্ছে ক্ষয়ক্ষতি অনুসারে বর্জ্য 2 প্রকার। আজকে আমরা এই প্রকৃতি অনুসারে বর্জ্য যে 3 প্রকার মূলত সেই আলোচনাটাই করব। তার মধ্যে প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে কি বলতো? কঠিন বর্জ্য পদার্থ। ঠিক আছে, তো প্রকৃতি অনুসারে বর্জ্য 3 প্রকার কি কি? একটা কঠিন বর্জ্য, 2 নম্বর তরল বর্জ্য, 3 নম্বর গ্যাসীয় বর্জ্য। একদম ঠিক বলেছ। তা প্রথমে কঠিন বর্জ্য কি, কোন উদাহরণ সেগুলো আমরা জেনে নিই একটু। আচ্ছা, তাহলে কঠিন বর্জ্য মানে যেগুলো হচ্ছে শক্ত অবস্থায় থাকে, তাই তো, এবং যেগুলো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, যেগুলো সহজে মাটিতে মিশে যাচ্ছে না। কি কি রয়েছে যেগুলো দেখি? দৈনন্দিন কাজে ব্যবহারের পর প্রয়োজনের অতিরিক্ত এবং অবাঞ্ছিত বিভিন্ন পদার্থ, এই পদার্থগুলো কি করা হচ্ছে? এই কঠিন অবস্থার এই পদার্থকেই বলা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। এগুলো বেশি জায়গা জুড়ে থাকে। স্বাভাবিকভাবে কঠিন একটা পদার্থ জায়গা জুড়ে অনেক জায়গা জুড়ে রয়ে যাচ্ছে। প্রকৃতিতে মিশতে অনেকটা সময় নেয়, দীর্ঘ সময় নেয়, এবং কঠিন বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে কঠিন বর্জ্যটা এবং পাহাড় হয়ে থাকে, সহজে সেগুলো মিশে যাচ্ছে না এবং সবচেয়ে বেশি পরিমাণ জায়গা জুড়ে থাকে, এবং এর দ্বারা মাটি দূষণের ভূমিকা কিন্তু সর্বাধিক এই কঠিন বর্জ্য পদার্থের দ্বারাই হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতে পারলে তোমরা কঠিন বর্জ্য পদার্থ। যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় মাটি দূষণে কোন বর্জ্যের ভূমিকা সর্বাধিক, কি বলবে? মাটি দূষণে কঠিন বর্জ্য পদার্থের ভূমিকা কিন্তু সর্বাধিক। ঠিক আছে, আচ্ছা, উদাহরণ কি কি রয়েছে? কোথা থেকে কঠিন বর্জ্য পদার্থ নির্গত হয়? প্রথমে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে গৃহস্থালী থেকে, অর্থাৎ আমাদের মতোই ঘর বাড়ি থেকে সব থেকে বেশি পরিমাণে বর্জ্য পদার্থ নির্গত হতে দেখা যায়। কি কি বাড়ি থেকে কি কি নির্গত হয়? তোমরা তো আগে বলেছো যে শাকসবজি ফলমূলের খোসা বেরোয় তো। আচ্ছা, ডিমের খোসা আচ্ছা বেরোচ্ছে বাড়ি থেকে। মাছের আঁশ, পুরনো ছেঁড়া বই খাতা, যেগুলো ধরো অনেক দিন ধরে আর বই খাতাগুলো ব্যবহার করা হচ্ছে না, সেগুলো বাড়িতে অপ্রয়োজনীয় হয়ে গেছে, সেগুলোও একটা গৃহস্থালীর বর্জ্য পদার্থ হয়ে যাচ্ছে। বা যেসব বাড়িতে প্রতিনিয়ত নিউজ পেপার নেওয়া হয়, সেগুলো 1 মাস 2 মাস পর পর কি করা হয়? ফেরিওয়ালাকে দিয়ে দেওয়া হয়। অনেক সময় কিছু কিছু নষ্ট হয়ে যায়, বাড়ির বিভিন্ন কাজে লাগিয়ে সেগুলোকে আবার ডাস্টবিনের সঙ্গে ফেলে দেওয়া হয়। খবরের কাগজ বললাম, ঠোঙা, ছেঁড়া ভাঙা প্লাস্টিকের ব্যাগ, বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যাগ হতে পারে, মগ, বালতি, খেলনা,
যে বাড়িতে বাচ্চারা রয়েছে, বাচ্চা থাকে, দেখবে এটা খেলনার একটা প্রচুর পরিমাণে, আর খেলনা মানেই সব প্লাস্টিকের খেলনা, আর এইগুলো কিছুদিন পরেই সব ভেঙে যায়, সেগুলোকে সব আবার কিন্তু ডাস্টবিনেই মানে ডাস্টবিনেই করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। তারপরে ভাঙা কাঁচের শিশি হতে পারে, চায়ের কাপ ভেঙে যেতে পারে, বোতল ভেঙে যেতে পারে, বিভিন্ন কাঁচের বিভিন্ন দ্রব্য হতে পারে, টিন, লোহাজাত নানা বাতিল বিভিন্ন পাত্র, সেগুলো কিন্তু এই গৃহস্থালীজাত বর্জ্য পদার্থের মধ্যেই পড়ে। ঠিক আছে, শিল্প থেকে কি কি কঠিন বর্জ্য পদার্থ নির্গত হয়, যদি প্রশ্ন করে তোমাদেরকে, তাহলে এরকম ভাবে বলতে হবে, তামা, সীসা, দস্তা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এই যে বিভিন্ন ধাতুগুলো, কঠিন কণা, কঠিন ধাতুগুলো, এগুলো কিন্তু এই কলকারখানাগুলো থেকেই নির্গত হয়ে বাতাসে, বাতাসে না বলবো পরিবেশে মিশছে। ঠিক আছে, কৃষিজাত দ্রব্য কি কি, শস্যের মূল, কাণ্ড, দেখবে আমরা যখন চাষ করা হয় সব তো আর বাড়িতে বা শাকসবজি সব তো বাজারে বিক্রি হয় না, কিছু কিছু কিন্তু সেগুলো কিন্তু মাঠেই ফেলে দেওয়া হয়। এই যে শস্যের মূল, কাণ্ড, ফুল ও ফলের শুকনো অংশ, বা যে গাছগুলো হয়ে গেল সেগুলোর প্রয়োজন হচ্ছে না, নতুন করে চাষ করা হবে, সেগুলোকে আবার বর্জ্যপদার্থ হিসেবে থেকে যাচ্ছে, পরিত্যক্ত ফসল এবং গৃহপালিত পশু জন্তুর মল ও মৃত দেহাবশেষ। অনেক সময় মল, মৃত দেহাবশেষ এগুলো হয়তো মিশে যাচ্ছে পরিবেশে, কিন্তু এগুলো কিন্তু কঠিন বর্জ্য পদার্থেরই অংশ। এবং এই যে মৃত পদার্থ মানে মৃত দেহগুলো, যে বিভিন্ন পশু বা গবাদি পশু হতে পারে, বা যেগুলো রাস্তাঘাটে কুকুর, গরু, সেগুলোও কিন্তু মরে থাকলে সেখান থেকেও দূষণ হয়, এবং এগুলোও কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ। নিচের ছবিটা দেখো, এখানে পাহাড়ের ওপরে এই জেসিবি মেশিনটা উঠে গেছে, এখানটাই মেশিন দিয়েই এই নোংরাগুলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে মানে গেছে, সেই জন্য এগুলোকে আবার রাখা হচ্ছে, আবার পরবর্তীতে নোংরার গাড়ি আসবে, আবার এর উপরে কিন্তু নোংরা ফেলতে হবে, সেই জন্য এগুলোকে আবার ঠিকঠাকভাবে রেখে দেওয়া হচ্ছে। নির্মাণ খনি থেকে, নির্মাণ ও খনির দিক থেকে ভাঙা ইট, এগুলো কিন্তু সহজে পরিবেশে মেশে না, কাঁকড়, লোহার টুকরো, কাঠ, টিন, পেরেক, পাইপ, অ্যাসবেস্টাস, প্লাস্টারের টুকরো, যে ইট বালি সিমেন্ট, বা ইট আর বালি আর সিমেন্টের যে মশলা, সেটা যদি কোথাও প্লাস্টারের টুকরো চলে যায়, সেগুলো কিন্তু পরিবেশে মেশে না, এটাও কিন্তু পরিবেশকে দূষিত করতে পারে, সহজে যেহেতু মিশছে না। যেগুলো মিশে যায় সেগুলো হয়তো আমাদের মাথা ব্যথার কারণ নয়, কিন্তু যেগুলো মেশে না সেগুলো কিভাবে মিশে যাবে বা কিভাবে আবার পুনরায় ব্যবহার করা যাবে, সেইটা নিয়ে বিভিন্ন উন্নত দেশ ইতিমধ্যে তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় দেখে থাকবে, এই যে রাস্তার যে পিচগুলো, রাস্তার পিচগুলো এখনো আমাদের এখানে কি হয়, এই পিচের ওপরের অংশকে ফেলে দিয়ে পাশে ফেলে দেখা হচ্ছে, কিন্তু বিভিন্ন উন্নত দেশে কি করা হচ্ছে, ওখানটাতেই মিক্সিং প্ল্যান্ট বানিয়ে ওই পিচগুলোকেই আবার সেগুলোকে ব্যবহার করে, সেগুলোকেই আবার নতুন করে ব্যবহার করে ওর উপরে পিচ করে দেওয়া হচ্ছে সুন্দর করে দিয়ে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন প্রযুক্তি এখন আমাদের বেরিয়েছে, সেগুলোকেও আমরা দেখতে থাকবো। আচ্ছা, এবার হচ্ছে তরল বর্জ্য পদার্থ। তরল বর্জ্য পদার্থ কি কি রয়েছে, মূলত কলকারখানা থেকে যেগুলো বর্জ্য পদার্থ, বিভিন্ন রাসায়নিক জল হতে পারে, জামা কাপড়ের যে কলকারখানা থাকে সেখান থেকে কিন্তু দেখা গেলো অনেক সময় তাদেরকে ফিল্টার করে জলটাকে পরিবেশে নিক্ষেপ বা নির্গত করার কথা, কিন্তু তারা অনেক সময় সেগুলো করে না, সরাসরি ফেলে। চাষযোগ্য জল, যেটা চাষের, সেখানে সার দেওয়া হয়েছে, সেই জলও যদি কোনো জলাশয়ে মিশে যেতে পারে, নদীতে মিশে যেতে পারে, তাহলে সেগুলোও পরিবেশের ক্ষতি করছে। ঠিক আছে, এবং আমাদের প্রত্যেক দৈনন্দিন প্রয়োজনীয় যে বাথরুমের বিভিন্ন জল, সেটা টয়লেটের জল হতে পারে, স্নান করার জল হতে পারে, এই জলগুলোও কিন্তু এই ড্রেনে মিশছে। দৈনন্দিন কাজে ব্যবহারের পরে সৃষ্ট অবাঞ্ছিত এবং পরিত্যক্ত তরলগুলোকে কিন্তু তরল বর্জ্য বলা হচ্ছে। এবং কোথায় বেশি হয়, শহরে এবং নগরে তরল বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি, কারণ শহরে এত বিরাট বিরাট ফ্ল্যাট, তাহলে একটা জায়গা থেকে কতটা পরিমাণ তরল বর্জ্য পদার্থ নির্গত হয় সেটা শুধু ভেবে দেখো তোমরা।
এবং এই জল দূষণে তরল বর্জ্য পদার্থ কিন্তু সব থেকে মুখ্য ভূমিকা পালন করে এবং জলাশয়ে ইউট্রিফিকেশন ঘটায়। ঠিক আছে, উদাহরণ কি, গৃহস্থালির ঘর এবং তারপর গৃহস্থালির ঘর ধোয়া জল, কাপড় কাচার নোংরা জল, এগুলোকে আমরা রাখতে পারি না, কিন্তু অনেক সময় কিছুটা পরিমাণ জল রেখে দিলে সেগুলোকে আমরা ল্যাট্রিনের কাজে, টয়লেটের কাজে কিন্তু ব্যবহার করা যায় কিছুটা। প্রস্রাবগারের বহির্গত তরল জল, নর্দমার নোংরা জল, কারখানার রাসায়নিক জল, পারদ, ফেনল, অ্যাসিড, কসাইখানার রক্ত, এই যে বিভিন্ন বড় বড় কসাইখানা রয়েছে সেখানে তো সেই যে মাংসগুলো যেগুলো ধোয়া হচ্ছে সেই রক্ত মিশ্রিত জল সেটাও কিন্তু মিশে ড্রেনে চলে যাচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রের সংক্রামক জল, এই জীবাণু সংক্রামক জল, এগুলোও কিন্তু গিয়ে এই ড্রেনেই মিশছে। তাহলে এইগুলো হচ্ছে তরল বর্জ্য পদার্থের উদাহরণ। তরল বর্জ্য পদার্থ কাকে বলে আগে আমাদেরকে বলতে হবে, এবং তার উদাহরণ জিজ্ঞাসা করলে উদাহরণটাও আমাদেরকে বলতে হবে, কোন কোন জায়গা থেকে এই উদাহরণগুলো মানে কি জায়গা থেকে নির্গত হয়। বোঝা গেল তো? ভেরি গুড। এরপরে হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। কি গ্যাসীয় বর্জ্য পদার্থ কোনগুলো? যে কঠিন ও তরল বর্জ্যের পচন, যেটা পচে যাওয়ার ফলে যে গন্ধ বেরোয়, দেখবে বাড়িতে যদি নোংরার গাড়ি একদিন বা দুদিন না আসে, যদি বাড়ির আশেপাশে নোংরা ফেলা, সেখান থেকে কিন্তু গন্ধ, একটা বাজে গন্ধ বের হয়। এছাড়াও তোমার যানবাহন, কলকারখানা থেকে, তারপর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, তাপবিদ্যুৎ কেন্দ্র বুঝতে পারছো কোনগুলো, যেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেসব জায়গাগুলো থেকে। গ্যাসীয় অবস্থার পদার্থ পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষতি করে, এদেরকেই মূলত গ্যাসীয় বর্জ্য পদার্থ বলা হয়। তাহলে বোঝা গেল গ্যাসীয় বর্জ্য পদার্থ কোনগুলোকে আমরা বলছি। মূলত যানবাহন থেকে নির্গত, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত, তারপরে যে কঠিন বা তরল পদার্থ থেকে যে একটা গ্যাস নির্গত হচ্ছে, এইগুলো যখন পরিবেশে গ্যাসীয় অবস্থায় মিশে যাচ্ছে, এগুলোকে গ্যাসীয় বর্জ্য পদার্থ বলা হচ্ছে। এবং এই যে গ্যাসগুলো অনেক সময় কিছু কিছু বিষাক্ত গ্যাস, আর কিছু কিছু বিষহীন গ্যাস রয়েছে, এগুলো সরাসরি বায়ুতে মিশে কি করছে, বায়ু দূষণ ঘটাচ্ছে। তোমরা দেখবে সম্প্রতি আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বায়ু দূষণের পরিমাণ বেশি হচ্ছে দিল্লিতে। দেখবে দিল্লিতে এত বেশি পরিমাণ দূষণের মাত্রা, সেখানে দিনের বেলা বেরোলেও মানে মনে হচ্ছে মেঘ করে রয়েছে, সূর্যের আলো সঠিকভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এবং সেখানে মানুষের মানে শ্বাস প্রশ্বাস বা অন্যরকম বিভিন্ন অসুবিধা কিন্তু ইতিমধ্যেই দেখা দিচ্ছে। তো মানুষের এই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, এবং শিল্প এবং শহরাঞ্চলে এগুলোর পরিমাণ সবচেয়ে বেশি হয়, কারণ শিল্প শহরাঞ্চলে, এই শহরাঞ্চলে শিল্প কারখানাগুলো, শিল্প, বড় বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, বড় বড় শিল্পগুলো এখানেই লক্ষ্য করা যায়, কারণ এখানে চাহিদা বেশি, তাই না? উদাহরণ কি কি রয়েছে দেখো, এখান থেকে শর্ট প্রশ্ন অনেকটা আসতে পারে অনেক সময়, এবং তোমাদের জানার প্রয়োজন সেগুলো হচ্ছে যে কোথা থেকে কোন গ্যাস নির্গত হয়। আবর্জনার স্তূপ থেকে মিথেন গ্যাস নির্গত হয়, মিথেন গ্যাস যার সংকেত হচ্ছে CH4, মিথেন গ্যাস। অ্যামোনিয়া গ্যাস NH3। গৃহস্থালির উনুন থেকে, মোটর গাড়ি এবং বিভিন্ন কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি থেকে কি নির্গত হয়, এই যে ধোঁয়াগুলো, এই ধোঁয়া হচ্ছে নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড N2O। সালফার ডাই অক্সাইড SO2, এগুলো নির্গত হয়। কার্বন ডাই অক্সাইড CO2, এগুলো দেখা যায়। কার্বন মনোক্সাইড অর্থাৎ CO, এবং বিভিন্ন বাতানুকূল যন্ত্র অর্থাৎ AC ফ্রিজ থেকে কি নির্গত হয়, ক্লোরোফ্লুরোকার্বন, যার সংকেত কি CFC। ঠিক আছে, এবং প্রাণীর মলমূত্র থেকে নির্গত গ্যাস এবং রান্নার ধোঁয়া, এগুলো কিন্তু গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যে প্রকৃতি অনুসারে বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ আলোচনা করছিলাম, যে তিনটি শ্রেণীবিভাগ, একটা কঠিন, 2 নম্বর হচ্ছে তরল, 3 নম্বর হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ।
এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আবর্জনা কাকে বলে, জঞ্জাল কাকে বলে। আবর্জনা কাকে বলছি আমরা? যেসব বজ্র আর্দ্র দুর্গন্ধ নির্গত হয় এবং পচনশীল হয় তাদের আবর্জনা বলা হয়, এবং এতে 70% আর্দ্রতা থাকে। অর্থাৎ এগুলো দেখবে যেহেতু জলের পরিমাণটা বেশি, সেই জন্য অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটা বাজে দুর্গন্ধ নির্গত হয়, পচনশীল হয়। এগুলো মূলত বর্জিত খাবার, ধরো হয়তো বেঁচে যাওয়া বিভিন্ন খাবার, বিয়ে বাড়ির বিভিন্ন খাবার ফেলে রাখলে দেখবে গন্ধ বেরোয়। সবজির খোসা, মাছের আঁশ, ডিমের খোসা, পচা ফল, অনেক সময় ফল বা শাকসবজি পচে গেলেও একটা বাজে গন্ধ নির্গত হয়। এগুলো হচ্ছে আবর্জনা আমরা বলতে পারি। তাহলে এটা আর্দ্রতার পরিমাণ কত? 70%। আর জঞ্জাল কাকে বলা হচ্ছে? যে বর্জ্যগুলো শুষ্ক, পচনশীল নয়, অর্থাৎ সহজে সেগুলো পচে না, সহজ দাহ্য, অর্থাৎ তারা সহজে পুড়িয়ে ফেলা যায়, সহজে দাহ্য, তাদেরকেই জঞ্জাল বলা হচ্ছে, এবং এতে আর্দ্রতার পরিমাণ 25% থাকে। কি কি উদাহরণ? প্লাস্টিক একটা অন্যতম জঞ্জাল, পলিথিন, কাঁচ, বৈদ্যুতিন ভাঙা বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন প্লাস্টিকের খেলনার যে অংশগুলো, ভেঙে যাওয়া টুকরো অংশগুলো, সেগুলো হচ্ছে জঞ্জালের আমরা বলতে পারি। আচ্ছা, এই প্রসঙ্গে আরো দু একটা কথা তোমাদের বলে দিই। জাতীয় স্বচ্ছতা দিবস, দেখবে এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোমরা জানো প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে ওই দিনকে রাস্তায় নামেন, বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার, মানে বার্তা দেয় সমাজকে যে রাস্তাঘাটকে আমাদের পরিষ্কার রাখতে হবে, আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। সেটা পালন করা হয় 2রা অক্টোবর, অর্থাৎ যে গান্ধীজির জন্মদিনের দিনেই। ক্লিন সিটি পরিকল্পনা, কলকাতাকে পরিষ্কার করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর বিপজ্জনক বজ্রবিধি, এটাকে গ্রহণ করা হয়েছে 1949 সালে। অর্থাৎ এই যে বিপজ্জনক যে বর্জ্য পদার্থগুলো, এগুলোকে যাতে আমরা নিরাময় করতে পারি বা সেগুলোকে সহজে আবার নতুন করে ব্যবহার করতে পারি, তার জন্য বিধি 1949 সালে তৈরি করা হয়েছিল। এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম, সেখান থেকে আমরা কিছু কিছু প্রশ্ন তো আমরা আলোচনা করার মাধ্যমেই আমি তোমাদেরকে বলে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমরা টেক্সট বই থেকে খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে। তাহলে তোমরা সবাই খুব ভালোভাবে তোমাদের সবটুকু তৈরি হবে। ঠিক আছে? এই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে পরবর্তী দিনে প্রথমেই জিজ্ঞাসা করব। ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থাকবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা শুরু করব। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।